ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আর তোমরা দেখছো 1 2 3 4 5 পাঁচমিশালি ব্লগার্স। আর তোমরা যারা চেনো না তার জন্য আমি জয়, আর আমার সাথে আছে আজ আমাদের ডেস্টিনেশন তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো। আজ আমাদের ডেস্টিনেশন হলো ধান্যকুড়িয়া। তার জন্য যেহেতু আমাদের যাত্রাপথ মধ্যম থেকে শুরু, আমরা সোজা চলে আসলাম মধ্যম চৌমাথা। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এটা আসছে কলকাতা থেকে। তোমরা যদি কলকাতা বা ওই দিক থেকে আসো, এই রাস্তা ধরে সোজা এসে এই মধ্যম চৌমাথার পাশ দিয়ে সোজা চলে গেছে বারাসাত। আর এই বারাসাত হয়ে তোমাদের সোজা যেতে হবে। আর এই যে স্টারমলের পাশে যে রাস্তাটা গেছে, এই রাস্তা দিয়ে সোজা কিছুক্ষণ যাওয়ার পর তোমাদের হাতে পড়বে ডাকবাংলো মোড়। আর ডাকবাংলো মোড় থেকে তোমাদের ঠিক ডান দিকে বাঁকতে হবে, সোজা চলে গেলে পড়বে কৃষ্ণনগর রোড। এই ডান দিকে যে বাঁকটা নিচে, এই বাঁকটা দিয়ে কিছুক্ষণ যাওয়ার পরই তোমাদের পড়বে হলো চাপাডালি মোড়। আর এই চাপাডালি মোড় দেখতে পাচ্ছ, আর এই চাপাডালি মোড় থেকে রাস্তা দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে। এই যে সোজা চলে গেছে হলো বনগা রোড, আর এই যে রাস্তাটা চলে গেছে এটাকে টাকি রোড বলা হয়। এই রাস্তা চলে গেছে টাকির দিকে। তোমাদের ধান্যকুড়িয়া যাওয়ার জন্য এই টাকির দিকে যে রাস্তাটা গেছে সেই দিকেই তোমাদের যেতে হবে। তোমরা কলকাতা থেকেও যদি আসো, এই সেম রুট ধরে এসে তোমরা ধান্যকুড়িয়ার দিকে যেতে পারো। টাকি রোডে ঢোকার পর না রাস্তার ফ্লেভারটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। রাস্তাটা তোমরা একবার দেখো, সামনে মেঘ আর দুপাশে গাছ, আর রাস্তা একদম স্মুথ, মানে বাইক চালিয়েও দারুণ লাগছে। মানে রাস্তার ওয়েদারটাও আজকে দারুণ, একটু মেঘলা মেঘলা আছে, পুরো মনে হচ্ছে একদম মানে প্রাকৃতিক দৃশ্য, একদম কেউ ছবিয়ে গেছে। সেই রাস্তা ধরে সোজা এগিয়ে যাচ্ছে, দারুণ লাগছে। মানে এই রাস্তা দিয়ে তোমরা বাইক চালিয়েও না খুব মজা পাবে। রাস্তা তো একদম স্মুথে যাওয়ার কিছুক্ষণ পরে আমাদের পাবো একটা কদমগাছি রেলওয়ে ক্রসিং। আর সেখানে এখন দাঁড়িয়ে আছে, গেট পড়েছে। লরিটা পিছন দিয়ে অনেকক্ষণ ধরে হর্ন বাজিয়ে যাচ্ছিল, কি জানি কি ব্যাপার। আমাদের পাশে জায়গা দিয়েছি তাও যাচ্ছে না, হর্নই বাজিয়ে যাচ্ছে। শেষমেশ স্পিডটা কমে আগে ছেড়ে দিলাম, হয়তো হাতে ক্যামেরা দেখে ওরও ব্লগে আসার ইচ্ছা হয়েছিল। আমরা যেই রুটে বাইক নিয়ে আসছি, তোমরা গাড়ি নিয়ে আসলে সেম রুটে এখানে চলে আসতে পারো অনায়াসে। এছাড়া তোমরা যদি ট্রেন রুট ব্যবহার করতে চাও, তাহলে শিয়ালদা থেকে যে কোনো হাসনাবাদগামী ট্রেন ধরে কাকড়া মির্জাপুর স্টেশনে নেমে সেখান থেকে অটো বা টোটো তোমরা বুক করে বা রিজার্ভ করে নেবে এই রাজবাড়িগুলো দেখার জন্য। আর সেখান থেকে অটো আর টোটো বুক করে অনায়াসে চলে আসতে পারো এই ধান্যকুড়িয়ায়। আর এইভাবেই ফাইনালি আমরা পৌঁছে গেলাম ধান্যকুড়িয়াতে। আর ধান্যকুড়িয়া প্রবেশ করার পরেই সবার প্রথমেই আমাদের যেটা চোখে পড়লো সেটা হলো গাইন গার্ডেনের সেই ভগ্নপ্রায় স্থাপত্য। দেখে তো দারুণ লাগছিল দূর থেকে। আর এই স্থাপত্যকে উপভোগ করার জন্য আমরাও আরও এর কাছে পৌঁছে গেলাম। বাগানবাড়ির ফটকের উপরেই তোমরা দেখতে পারবে একটি সিংহের মূর্তি আর তার সাথে দুটি মানুষের মূর্তি। আর এই মূর্তি দুটো দেখেই তোমরা বুঝতে পারবে যে এখানে যে মানুষের মূর্তি দুটো আছে সেটা হলো ইউরোপীয় লোকজনদের। এখনকার ইংরেজদের খুশি করার জন্য যে এই মূর্তি বানানো হয়েছিল তাতে কোনো কিন্তু সন্দেহ। প্রায় 225 বছর আগে এই মহেন্দ্রনাথ গাইন এই বাগানবাড়িটি প্রতিষ্ঠা করেছিল। আর এই বাগানবাড়িটি দখলে ছিল ইংরেজদের। স্বাধীনতার পরে এই বাগানবাড়িটি চলে আসে সরকারের হাতে, কিন্তু এখানে স্থানীয় লোকেরা বা টুরিস্টরা অ্যালাউ নেই। এখানে যদি তোমাদের প্রবেশ করতে হয় তাহলে এখানকার স্থানীয় এসডিওর কাছ থেকে পারমিশন নিয়ে এই বাগান বাড়িতে তোমাদের প্রবেশ করতে হবে। প্রায় 300 বছর আগে এই ধান্যকুড়িয়া সুন্দরবনের অন্তর্গত ছিল। আর এখানকার জমি খুব উর্বর হওয়ায় এখানে চাষাবাস খুব প্রসিদ্ধ হয়ে ওঠে। এর ফলে আশেপাশ থেকে জনবসতি এখানে বাড়তে থাকে। এর ফলস্বরূপ এখানে মণ্ডল, গাইন, সাউ, বল্লভ বিভিন্ন বৈষ্ণব পরিবারগুলি তাদের বসতি গড়ে তোলে। এরা মূলত আখ ও চাষের ব্যবসা করত। ফাইনালি আমরা পৌঁছে গেলাম ধান্যকুড়িয়া। আর ধান্যকুড়িয়া গ্রাম পঞ্চায়েত ঢোকার ঠিক পাশেই হলো এই গাইন গার্ডেন। আর আমরা ঠিক দাঁড়িয়ে আছি গাইন গার্ডেনে। আমার পিছনে হলো গাইন গার্ডেনটা। এখন এটা বন্ধ থাকে, মানে ভিতরে এন্ট্রি নেই, ভিতরে প্রচুর সাপকোপ প্রচুর আছে। তা আমরা এই গাইন গার্ডেন কভার করলাম। আর এরপর আমি ধান্যকুড়িয়া গ্রাম পঞ্চায়েতে যাব, সেখানে একের পর একের রাজবাড়ি কভার করবো। ভাই কি গাড়ি, ঠিক আছে, কোনো ব্যাপার নেই। আর কলকাতা থেকে ডিস্টেন্স হলো 50 কিলোমিটার। আর আমরা যেহেতু মধ্যগ্রাম থেকে এসেছি, সেখান থেকে ডিস্টেন্স হলো 35 কিলোমিটার। আমাদের টাইম লেগেছে প্রায় 1 ঘন্টার মতো। আর তোমরা যদি কলকাতা থেকে কভার করো তোমাদের মোটামুটি 1.5 ঘন্টার মতো সময় লাগবে। এই হলো গাইন গার্ডেন। আর গাইন গার্ডেনের পাশ দিয়ে যে এই রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তা দিয়ে জাস্ট 30 সেকেন্ড বা কিছু পা হাঁটলেই পড়বে এই ধান্যকুড়িয়ার এই তোরণটি। এই তোরণটি থেকে মনে হচ্ছে রিসেন্টলি তৈরি করা। আর এই তোরণ, এই যে একটা তোরণ, আর গাইন গার্ডেনটা হলো ঠিক এই সাইডে। আর এই যে তোরণের রাস্তা দিয়ে কিছু দূর এগিয়ে গেলেই পড়বে সেই বিখ্যাত জমিদার বাড়ি, আর যার উদ্দেশ্যেই আমরা এই পথ দিয়ে এখন সামনের দিকে এগিয়ে যাব।
এরপরই আমরা প্রবেশ করলাম ধান্যকুড়িয়ার অন্যতম শ্রেষ্ঠ রাজবাড়ি গাইনবাড়িতে। গাইনবাড়িটা এল আকৃতি বিশিষ্ট আর দেখতে অপূর্ব লাগছে। এর অপর নাম হলো শুটিং বাড়ি। এখানে বিভিন্ন বাংলা সিরিয়াল এখানে শুটিং হয়েছে। আর এর পাশেই রয়েছে 3 তলা বিশিষ্ট একটা নজর মিনার, যা দেখতে অপূর্ব লাগছে। আর সারা গাইনবাড়িটি পুরো গোলাপি রং দিয়ে আবৃত, আর চারপাশে বিভিন্ন সুন্দর বাগান সত্যি গাইনবাড়িকে মানে আরো সুন্দর আর আকৃষ্ট করে তোলে। চারপাশটা অপূর্ব লাগছে এই গাইনবাড়িতে। দুর্গাপুজোর সময় জনসাধারণের জন্য এটি খুলে দেওয়া হয়, কিন্তু এখন বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ, মানে কোনো পারমিশন ছাড়া এই গাইনবাড়িতে প্রবেশ করা যায় না। বড় বড় 25টি পিলার দিয়ে তৈরি হয়েছে এই গাইনবাড়ির সামনের অংশটি। এখানে শুটিং হয়েছে গুরু দত্তের সাহেব বিবি গোলাম আর উত্তম কুমার অভিনীত সুতপা। এছাড়াও বিভিন্ন রকম সিরিয়াল এখানে প্রচুর শুটিং হয়েছে। বিশেষ স্মৃতি রয়েছে এখানে ঋতুপর্ণা ঘোষের শেষ ছবি সত্যান্বেষীর জন্য। গোবিন্দচন্দ্র গাইন এই বাড়িটির নির্মাণ করেন, আর 19 শতকের মাঝামাঝি তার পুত্র মহেন্দ্রনাথ গাইন এই বাড়িটির সম্প্রসারণ করেন। আর বাড়িটির এক সাইডে রয়েছে রাসমঞ্চ। রাস পূর্ণিমার সময় এখানে বিশেষ উৎসব পালন করা হয়। আমরা চলে আসলাম সাউদের জমিদার বাড়ির সামনে। আর এই সাউ জমিদার বাড়ির প্রতিষ্ঠা করেছে প্রদীপ চন্দ্র সাউ, আর ওনার নাম অনুসারে এই সামনের রাস্তার নামকরণ হয়েছে। সাউদের এই জমিদার বাড়িতে প্রতিটি কোণায় ভাস্কর্য আপনাদের এখনো পর্যন্ত স্তম্ভিত করবে। আর এই সাউ বাড়ির ঠিক সামনেই রয়েছে একটা সুন্দর তুলসী মঞ্চ। পরিবারের সদস্যরা এই জমিদার বাড়িতে কেউই থাকেন না, তবে দুর্গাপুজোর সময় এখানে আড়ম্বরে দুর্গাপুজো পালন করা হয়। আর তখন পরিবারের প্রত্যেক সকল সদস্যরা এই বাড়িতে ছুটে আসে, আর তখন জনসাধারণের জন্য এই বাড়িটি খুলে যায়। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ, ওখানে দুর্গা প্রতিমা রেখে সেখানে পুজো করা হয়। এছাড়া অন্য সময় তোমরা যদি আসো তাহলে তোমরা এর ভিতরে প্রবেশ করতে পারবে না, বাইরে দিয়ে এই রাজবাড়িকে চাক্ষুষ করতে হবে। তুলসী মঞ্চটি সত্যি বাড়ির সৌন্দর্যময় আরো বাড়িয়ে দেয়। তবে এই জমিদার বাড়ির পাশে পাশে এখন কংক্রিটময় বিভিন্ন বিল্ডিং উঠে গেছে, তার মাঝেই এই ভগ্নপ্রায় জমিদার বাড়িটি এখনো দাঁড়িয়ে আছে। তবে সত্যি পুরোনো দিনের এই স্মৃতিগুলো দেখতে অসম্ভব সুন্দর লাগে। আর এইটি দেখার পর আমরা চললাম আমাদের পরবর্তী ডেস্টিনেশন বল্লভদের জমিদার বাড়ির উদ্দেশ্যে। বল্লভদের এই প্রাসাদসম জমিদার বাড়ি হলো বিশাল কারুকার্য গঠিত, যা তোমরা চোখে না দেখলে বিশ্বাস করতে পারবে না। আর এই সামনেই রয়েছে বহু অলঙ্কৃত বিশিষ্ট এই গেট। বাড়ির ছাদে এখানে কতগুলো ভিন্ন আকৃতির পুতুল বসানো আছে, তাই এই বাড়িকে পুতুল বাড়ি নামে ডাকা হয়। এই পুতুল দুটি তৈরি হয়েছে রোমান সভ্যতার আদলের সেই সেনাপতি ও তাদের সৈন্যের উপর ভিত্তি করে। আর এই প্রাসাদতম জমিদার বাড়ির প্রতিষ্ঠা হলো শ্যামাচরণ বল্লভ মহাশয়। তিনি পাট ব্যবসার সাথে যুক্ত ছিলেন। আর এই প্রাসাদতম জমিদার বাড়ি প্রতি বছর দুর্গাপুজোয় জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। অন্যান্য সময় তোমরা যদি এখানে আসো তাহলে তোমাদের এই বাইরে থেকে এই জমিদার বাড়িটি চাক্ষুষ করতে হবে।
রামচরণ বল্লভ মহাশয় অত্যন্ত দয়ালু মানুষ ছিলেন। উত্তর 24 পরগনায় দুর্ভিক্ষের সময় তিনি প্রায় বছরখানিক ধরে হাজার হাজার মানুষকে তাদের বাড়িতে অন্নদান করেন। পশ্চিমবঙ্গের কলকাতার খুব কাছেই যে এত সুন্দর সুন্দর স্থাপত্য রয়েছে সেটা আপনারা ধান্যকুড়িয়াতে না আসলে বুঝতেই পারবেন না। আর এর জন্যই ইউনেস্কো থেকে ধান্যকুড়িয়াকে খুব তাড়াতাড়ি হেরিটেজ উপাধি দিতে চলেছে। আর এরপরেই আমরা চলে আসলাম ধান্যকুড়িয়ার রাসমঞ্চে। বল্লভবাড়ি থেকে দুপা এগোলেই তোমাদের এই চোখে পড়বে এই নবরত্ন শৈলীতে নির্মিত এই রাস উৎসব ধান্যকুড়িয়ার অন্যতম শ্রেষ্ঠ মেলবন্ধন। রাস উৎসবের সময় নিকটবর্তী ঠাকুরবাড়ি থেকে রাধা ও কৃষ্ণের বিগ্রহ এনে এইখানে পূজিত হয়। আজ আধুনিকতার ছোঁয়ায় এই রাস উৎসব তার অনেকটাই জৌলস হারিয়েছে, কিন্তু ধান্যকুড়িয়ার কাছে এই রাস উৎসব এখনো তাদের ঐতিহ্য বহন করে নিয়ে যায়। রাসমঞ্চ থেকে কিছুটা হেঁটে গেলেই তোমরা দেখতে পাবে এই ভগ্নপ্রায় বিরাট এই রাজকীয় তোরণ। সংস্কারের অভাবে এই তোরণ আজ জরাজীর্ণ, আর এই তোরণ দেখেই বোঝা যায় তখনকার দিনে সাউ জমিদাররা কতটা বৃত্তশালী আর প্রভাবশালী ছিল। তোরণের ভিতরে ঢুকলেই তোমরা দেখতে পাবে দুপাশে সুবিশাল আমবাগানের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে সুবিশাল ভগ্ন সাউদের এই বাগান বাড়ি। আর এই বাগান বাড়িকে নাচমহল নামেও খ্যাত। এই বাগান বাড়িতেই চলতো সেই সময় জমিদারদের মেহফিল। আর তখনকার দিনের কথিত আছে বাইরে থেকে বিভিন্ন বড় বড় নর্তকীরা এখানে আসতো আর এখানে ইংরেজদের ও জমিদারদের সামনে তাদের নৃত্য পরিবেশন করত। অভাবে এই বাগান বাড়ি তার পুরনো জৌলস হারিয়ে ফেলেছে। এই বাগান বাড়ির এখন প্রায় ভগ্নপ্রায় অবস্থায়। আর এই বাগান বাড়ির পাশে এখনো রয়েছে সেই সুবিশাল আম বাগান। আর আমরা এবার এই আম বাগানের ভিতর দিয়ে আস্তে আস্তে তার ভিতর দিকে যেতে থাকবো। এই বাগান বাড়ির পিছনটা পুরো জঙ্গলে ভর্তি হয়ে গেছে, সেখানে অসংখ্য সাপ। এই বাগান বাড়ি প্রাচীনের নকশাগুলো ও ভাস্কর্যগুলো আজও কি সুন্দরভাবে ধরে রেখেছে। এই হলো বাগানবাড়ির পিছনটার অবস্থা, তোমরা দেখতেই পাচ্ছ চারপাশটা পুরো জঙ্গল। এখানে লোকাল ছেলেপেলেরা এসে এখানে খেলাধুলা করে। আর আমরা এই জঙ্গলের মধ্যে দিয়ে এখন আস্তে আস্তে এই বাগানবাড়ির পিছন দিকটা যাচ্ছি। এই হলো বাগানবাড়ির পিছন অংশটা, পুরো দেখতে পাচ্ছ চারপাশে জঙ্গল ভর্তি, মানে রক্ষণাবেক্ষণের অভাবে পুরো জঙ্গল হয়ে গেছে। আর এই হলো বাগানবাড়ির পিছন অংশটা, আমরা এই জঙ্গল দিয়ে দেখতে পাচ্ছি। আর এই আচ্ছা ভাই, এখানে কখন ভিড় হয়, কখন কিরকম সময়? পুজোর সময় হয়, দুর্গাপুজো। পুজোর সময়। আর শীতকালে কি আসে? হ্যাঁ, শীতকালে পিকনিক স্পটের জন্য এই জায়গায় পিকনিক হয়। পিকনিক হয়, কিন্তু এখানে পাশে আশেপাশেই থাকো তাই তো? হ্যাঁ, আমাদের বাড়িও সামনে। আর এই পুকুরটার নাম কি? এই পুকুরটা হলো দক্ষিণ পুকুর। দক্ষিণ পুকুর। আর সাউদের পুকুর কি অন্যদিকে আছে? ওই রাসমন্দির আছে, রাসমন্দির, ওই রাসমন্দিরের পাশে যে পুকুরটা। এখানে তো টোটাল 3টে বাগান বাড়ি তাই তো? বাগান বাড়ি না, এটা বাগান বাড়ি, আর 3টে রাজবাড়ি আছে। আচ্ছা, এই হলো ভাই সব, এটা এখানকার লোকাল লোকজন সব। একটু টাটা করে দে, হাই করে দে সবাই, হাই। হ্যাঁ চল, থ্যাংক ইউ ভাই। এরপর এখানকার ছেলেদের সাথে আমার ভালো বন্ধুত্ব হয়ে যায়। ওরা বললো আমাকে একটু ক্রিকেট খেলতে ওদের সাথে, তাই ওদের সাথে একটু ক্রিকেট খেললাম। তো গাইস, ভিডিওটা আমরা এখানেই এন্ড করছি। ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অতি অবশ্যই জানাবে। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব মাস্ট। আর আমাদের ফেসবুকে, ইনস্টাগ্রামে পাঁচমেশালি ব্লগার সেম স্পেলিং এ একটা নতুন পেজ খোলা আছে, তোমরা অতি অবশ্যই সেটা ফলো করতে ভুলবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের জন্য টাটা, বাই বাই।